একটা হচ্ছে আর্থ সারফেসের উপরে চেঞ্জ হতে পারে, আর একটা দেখছি হচ্ছে আর্থ সারফেসের নিচে চেঞ্জ হতে পারে। আরেকটা আছে কজ, যেটা একটু লেস ইম্পর্টেন্ট, মানে পরীক্ষাতে খুব একটা আসে না, তারপর আমরা জাস্ট বেসিক ফর্মুলাটা শিখে রাখবো, আর কিছু না, এখানে আর কিছু জানার নাই, জাস্ট এই ফর্মুলাটা। আমাদের কি এরকম কিছু মনে পড়ে যে এরকম কোন ফর্মুলা কি আমরা ডায়নামিক্স চ্যাপ্টারে শিখছিলাম? জি ভাইয়া, লিনিয়ার অ্যাক্সেলারেশন। এক্স্যাক্টলি, সেখান থেকে আসলে জিনিসটা আসছে। আমরা জানি f = ma, সেই m এর জায়গায় এখানে ওমেগা স্কয়ার r। এগেইন আমরা ওমেগার ভ্যালু কি এটা জানি যে 2π/t। আচ্ছা ভাইয়া, এটা কেন সেই হয়েছিল? 2π/t তে, হ্যাঁ বল, 2π/t কেন হয়? 2π/t কেন হয়? আচ্ছা ঠিক আছে, ওমেগা আসলে কি θ/t না, জি ভাইয়া। মানে অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকেই তো বলা হয়। এখন 2π/t বলা হচ্ছে বিকজ একটা জিনিস মনে করে এখান থেকে পুরো জায়গা ঘুরে আসতেছে, সে আসলে কতটুকু অ্যাঙ্গেল ক্রস করতেছে? 360। হ্যাঁ 360, এটাকে আমরা 2π লিখতে পারি। হ্যাঁ আর একটা জায়গায় যখন ঘুরে এসে আবার আগের জায়গায় চলে আসে, তখন যে টাইমটা লাগে সেটাকে আমরা কি বলি? টাইম পিরিয়ড বলি না? জি ভাইয়া। তাহলে টি এর জায়গায় কি বসবে? ক্যাপিটাল টি বা টাইম পিরিয়ড বসবে। আচ্ছা বুঝছি। এই জন্য ওমেগা ইকুয়ালস টু পাই। তো আমরা ফার্স্ট আর্থের জন্য এটা বের করে নিলাম। এটা বুঝছো কিনা, ক্যালকুলেশনটা কিভাবে আসলো একটু দেখো তো। এই জিনিসটা লেখা এবং অ্যাঙ্গেল তো 2π, দ্যাটস ওয়াই পৃথিবীর জন্য আমরা ওমেগাটা বের করলাম। এটা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? না ভাইয়া। বুঝছি ভাই। আচ্ছা, অলরাইট। এরপরের পার্টটা আমাদের একটু বুঝার কাজ কম। এই পার্টটা মনে রাখবো যে জি প্রাইম ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। এখন জিটা কি 9.8 সেটা আমরা জানি। ওমেগার ভ্যালু কত আমাদের মুখস্থ রাখার দরকার নাই, আমরা 2π/24 × 60 দিয়ে বের করতে পারবো, ওমেগা নিয়েও আমাদের প্রবলেম নেই। পৃথিবীর জন্য আর এর মান কত সেটাও কিন্তু আমরা জানি। আর এর মানটা কত বজরুল? 6.4 × 10⁶। হ্যাঁ, এখন বিভিন্ন যে লংজিটিউড বিভিন্ন জায়গাতে ল্যামডার মান কিন্তু ডিফারেন্ট হবে, এবং সেই ল্যামডার মান তোমাকে যদি পরীক্ষাতে আসে, এ পর্যন্ত কখনো আসে নাই অলদো, যদি পরীক্ষাতে আসে তখন এই লংজিটিউডের মান তোমাকে বলে দেওয়া হবে। তখন তুমি সেটা যদি এখানে বসাও ল্যামডার জায়গায়, তখন তুমি এই জি প্রাইমের মানটা বা ওই জায়গাতে জি এর যে মানটা সেটা পেয়ে যাবে। ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন এটা পোল, কোন রিজিয়নটা? এটা হচ্ছে পোল। পোলে ল্যামডার মান কত আমাকে কেউ বলতে পারো? পোলের জন্য ল্যামডার মান কত হবে? 90°। 90°, রাইট। তাহলে একটু বের করে দেখো তো পোলের জন্য জি প্রাইমের মানটা কত হয়? হ্যাঁ, জি প্রাইম জিনিসটা এখানে কি বোঝাচ্ছে? ওই যে আমরা যেমন দেখছি না, জি আপ জি ডাউন, হ্যাঁ আমরা একটা ফর্মুলা এইভাবে লিখছিলাম, জি ভাইয়া, মনে আছে। ওইটার মতোই। ওখানে জি আপ দিয়ে যেটা বুঝাচ্ছিল, এখানে জি প্রাইম দিয়ে সেটা বুঝাচ্ছে। আচ্ছা ভাই, এটা আপ নাকি ডাউন এটা কিভাবে বুঝবো? এটা আপ ডাউন না ভাই, এটা পৃথিবীর সার্ফেসের উপরই বিভিন্ন জায়গাতে, মানে পৃথিবীটা এরকম না। তো এখানে এক, সরি এটা কি গোল আঁকলাম, সো এটা তো পুরোটাই কিন্তু পৃথিবীর সার্ফেস, কোনটা কিন্তু উঁচা না বা কোনটা নিচে না, হাইট তো এদিক বরাবর। তো এখানে একরকম জি এর মান, এখানে একরকম জি এর মান, এখানে একরকম জি এর মান, এই বিভিন্ন জায়গায় জি এর মান তো ডিফারেন্ট ডিফারেন্ট হবে। কোন জায়গায় জি এর মান কেমন সেটাই আমরা এই ফর্মুলা দিয়ে বের করতেছি। আচ্ছা বুঝছি। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। এই যে পোল, যেটা পৃথিবীর ম্যাপের কথা একটু চিন্তা করো, নর্থ পোল সাউথ পোল, সেটা কি 90° না ইকুয়েটরের সাথে? জি ভাইয়া।
তাহলে এখানে আমরা ল্যামডার ভ্যালুটা বসাইলাম 30, সরি 90, এই জায়গায় 90 বসাইলাম। তার মানে আমরা পড়লাম জি পোল ইকুয়ালস টু জি। আচ্ছা তোমরা এই তিনটা একটু দেখো তো, বুঝতে কোনোটা সমস্যা হয় কিনা, এখানে আমার বারবার বলার দরকার নাই। দেখো তো বুঝতে যায় কিনা প্রতিটা। ফ্রিকোয়েন্সি জন্য মানে ইউজ করা হয় ইন্ডিকেট করার জন্য। না, ল্যামডা আসলে। নরমালি ওয়েভলেন্থের জন্য ইউজ করা হয় নরমালি, মানে সাউন্ড বা যে কোনো ভেলোসিটির জন্য, কিন্তু এখানে আমরা ল্যামডাকে লংজিটিউড হিসেবে ইউজ করতেছি আর কি। একই টার্ম আসলে বিভিন্ন হিসেবে ইউজ হতেই পারে, আরো যখন দেখবা বিভিন্ন জায়গাতে একই টার্ম। ম্যাগনিটিউড কোনটা আমি ভুলে গেছি। আচ্ছা, এক মিনিট। 9.81 না? 81 তো নরমালি, বাট পোলে হচ্ছে একটু বেশি। দাঁড়াও দেখি, আমার তো এক্সাক্ট ভ্যালু মনে নাই। ভ্যালু হচ্ছে ইন পোল, সংখ্যাটা করলে আমাদের পেয়ে যাবে ভ্যালুটা। মানে পোলে হচ্ছে সবচেয়ে বেশি, আস্তে আস্তে বিভিন্ন জায়গায় কমতে থাকে কন্টিনিউয়াসলি। মানে এই জায়গায় হচ্ছে ম্যাক্সিমাম, এখানেও কমতে থাকে আবার এদিকেও কমতে থাকে, আস্তে আস্তে এই জায়গায় এসে একদম মিনিমাম হয়ে যায়, যে ভ্যালুটা হচ্ছে মেবি 9.77। ভাই তাহলে আমরা জি এর ভ্যালুতে পোলের ভ্যালুটা নিব। হ্যাঁ, জি পোল মানে জি এখানে আছে, এটাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু আর কি। এখানে জি আসলে বেসিক্যালি 9.83, জি পোলটা 9.83, আর ইকুইটরে হচ্ছে অনেক বেশি কমে যায়, আর অন্যান্য মানে কমতে 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 এই জায়গায় হচ্ছে সবচেয়ে বেশি কমে আর কি। এই জায়গায় হচ্ছে সবচেয়ে বেশি, সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা আমরা পাই, এরকম আর কি ব্যাপারটা। আর সবচেয়ে বেশি পাই এখানে। এখানে জি দিয়ে আসলে জি পোলটাই বোঝানো হচ্ছে 9.83। এখানে জি মানে 9.8 না। জি ভাই বুঝছি। তাহলে ভাই এখানে জি এর ভ্যালুটা কত নিব? কোন জায়গাতে? এটাতে ইকুয়েটরটাতে এখানে আমি অ্যানোটেট করে দিলাম। হ্যাঁ, জি এর ভ্যালু আমরা তো একবার পেয়ে গেলাম যে সলভ করে, যে জি এর ভ্যালু হচ্ছে জি পোলের সমান। মানে এই ইকুয়েশনটা একটু খেয়াল করে দেখো, জি মাইনাস সামথিং। এখন জি থেকে যখন কিছুই মাইনাস হবে না, যখন cos 90 ভ্যালু পাবো, তখন জি পোল আর জি সমান। তার মানে এই জি এর এই ভ্যালুটাকে ম্যাক্সিমাম চিন্তা করেই বাকি সব জায়গায় আমি মাইনাস করতেছি। এটা হচ্ছে জি এর ম্যাক্সিমাম ভ্যালু, এরপর মাইনাস করতেছি ম্যাক্সিমাম ভ্যালু, তারপর মাইনাস করতেছি। এই ম্যাক্সিমাম ভ্যালুটা কোনটা? পোলে যে ভ্যালুটা পাচ্ছি, দ্যাট মিন্স 9.83। জি ভাই বুঝছি। এরপর সো এই কথাটা আমরা যেটা বললাম যে পোলে হচ্ছে এই যে মেরুতে বা পোলে হচ্ছে জি এর মান সবচেয়ে বেশি পাওয়া যাবে, বিকজ দেখতে পাচ্ছি আর এর মানটা কম, আর ইকুয়েটরে সবচেয়ে বেশি পাওয়া যাবে। আচ্ছা, এই ইকুয়েশনটা মাত্র আমরা দেখলামই, তাই না? জি পোল ইকুয়ালস টু জি, আর জি ইকুয়েটর হচ্ছে জি মাইনাস ওমেগা স্কয়ার আর। আমাদের আসলে এই দুইটা আলাদাভাবে মনে রাখার দরকার নাই, আমরা বেসিকটাই মনে রাখবো যে জি ইকুয়ালস টু জি প্রাইম ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। তাহলে সেখান থেকে এটাও জানতে পারবো, সেখান থেকে এটাও জানতে পারবো, বা অন্য কোনো ল্যামডা থাকলে সেটাও জানতে পারবো। আলাদা তিনটা ফর্মুলার মুখস্থ করার দরকার হবে না। দেওয়া 24 আওয়ার, এটা হচ্ছে আর দিয়ে দেওয়া, জিটা এখানে দিয়েই দেওয়া, তার মানে এটা ইউজ করতে হবে আমাদেরকে। এখানে আমরা পোলারটা ইউজ করতে পারবো না, যেহেতু জি এর ভ্যালু 9.8 বলে দিচ্ছে আমাদেরকে। আর ল্যামডার ভ্যালু 45 দিয়ে দেওয়া, আমাদের জি প্রাইমটা বের করতে হবে। দেখো তো বের করা যায় কিনা। আচ্ছা, ওমেগাটাকে এমন ভাবে চেঞ্জ করবো যাতে জি প্রাইমের মানটা শূন্য হয়ে যায়। দ্যাট মিন্স ওমেগার মানটা কত দাঁড়াচ্ছে আসলে তাহলে? এটা হয় না? জি ভাই এখন এই ওমেগার মানটা আমরা বের করবো, দেন আগের ওমেগা আর এই ওমেগা মাইনাস করে দেখবো যে ডিফারেন্সটা কত। মানে যেহেতু কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য চেঞ্জ, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই কাজটা করবো আর কি, যে একটা থেকে একটা মাইনাস করবো। ফার্স্টে আমরা এই নতুন ওমেগাটা বের করবো, যার জন্য জি প্রাইমের মানটা শূন্য চলে আসবে।
আচ্ছা আচ্ছা, এখানে কোশ্চেনে যখন বলে দিছে 9.8 তখন তোমাকে 9.8 ইউজ করতে হবে, আর কিছু করার নাই। বুঝতে পারছো? যদি কোশ্চেনে বলে দেয় যে জি এর মান 9.8 তখন 9.8 ইউজ করতে হবে। আদারওয়াইজ তুমি যদি চিন্তা করে দেখো, এখন যদি তুমি ধরো তোমাকে বের করতে বললো ইয়েতে ইকুয়েটরে তো পুরোটা ওমেগা স্কয়ার আগে মাইনাস হবে, তখন তুমি 9.8 ধরেই করলা। তুমি 9.8 মাইনাস ওমেগা স্কয়ার আর করে দেখো তো কত আসে। এই ধরো ইকুয়েটরের জন্য তো ফর্মুলা এটা, তাই না? যেহেতু cos স্কয়ার 0, তাহলে ইকুয়েটরে জি এর মানটা কত আসে দেখো তো। আচ্ছা ভাইয়া, কোশ্চেনে তো দিয়ে দেওয়া ইফ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অফ এনি অবজেক্ট ইজ জিরো, তাহলে ভাই আমরা এটা কিভাবে বুঝলাম যে এ জিটার সরি এ জিটার ভ্যালু হচ্ছে জিরো? এটাও তো হতে পারতো না নাকি? হ্যাঁ আমি এটা জিজ্ঞেস করছি। এটাই তো বললাম ভাই, এখানে তো জি প্রাইমটাই 0। আমি তো তো ভাই এটা কিভাবে বুঝবো? আচ্ছা আচ্ছা, মানে নরমালি আমরা নরমাল এটা জি কন্ডিশনে আছে যে না? জি সেটা তো এটা ভাইয়া, এই জিটা হচ্ছে নরমাল কন্ডিশনে জি অলওয়েজ। এখন ওমেগার আচ্ছা ভ্যালুর জন্য এই জি থেকে কিছু জিনিস কমে যাচ্ছে, বুঝতেছো? নরমালি জি তো থাকবে এই যে এই জিটাই, এখন ওমেগার ভ্যালুর জন্য এই জি থেকে কমে, বিভিন্ন মানের কমার জন্য আমরা জি প্রাইমের বিভিন্ন মানটা পাই। মানে ওমেগা আর ল্যামডার পরিবর্তনের, ওমেগা আর ল্যামডার বিভিন্ন মানের জন্য জি প্রাইমের বিভিন্ন মানটা আমরা পাই। এখন ওমেগাকে আমি এমন ভাবে পরিবর্তন করব যাতে এটা একদম জি এর সমান কমে 0 হয়ে যায়। কোশ্চেনটা বুঝতে চাইছে এটা, ও আচ্ছা বুঝতে পারছো? এই জিটা তো ফিক্সডই, জি জি আমরা ওমেগা আর ল্যামডার জন্যই না এই জি থেকে কিছু জিনিস কমে যায়, আমরা এখন এক্স্যাক্টলি এই জি এর সমান জিনিসই কমায় ফেললো, আমরা জাস্ট এটাই বুঝাতে চাচ্ছি। আচ্ছা ভাইয়া সবাই কি বুঝছো? মাহিন? জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। ভাইয়া হালকা পাতলা ছিল না? এটা ভাই এরকম না ওই যে যেরকম ইলেকট্রন দিয়ে যেটা বাইর ইলেকট্রিক করে ফিল্ডে একটা আনতে? ফর্মুলা ছিল। না না, জাস্ট ভাইয়া হচ্ছে এটা হচ্ছে যে এরকম একটা ইলেকট্রিক ডেফিনিশন ছিল, ফিল্ডের E মধ্যে ইকুয়ালস F বাই E বা F বাই Q মেবি, হ্যাঁ ভাইয়া। এরকম একটা ছিল না? মানে ভাইয়া ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ইউনিট চার্জ যে পরিমাণ ফোর্স এক্স্যাক্টলি, এক্সপেরিয়েন্স হ্যাঁ করবে হ্যাঁ তাই হ্যাঁ, না? একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ইউনিট চার্জ যে পরিমাণ ফোর্স এক্সপেরিয়েন্স করে এটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এটা কি মনে আছে? চ্যাপ্টার 10 এ ছিল মেবি, 10 না 11 জানি। জি ভাই টেনে ছিল। আচ্ছা, মোটামুটি এই কনসেপ্টটাই আমরা দেখবো হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিতে। সিমিলারলি ওখানে ছিল কি একক, ওখানে ডেফিনেশনটা আমরা এভাবে দিতাম যে কিউ পরিমাণ চার্জ এক্সপেরিয়েন্স করে এফ পরিমাণ ফোর্স, 1 ইউনিট চার্জ এক্সপেরিয়েন্স করে এফ বাই কিউ পরিমাণ ফোর্স, দ্যাটস ওয়াই ই ইকুয়ালস এফ বাই কিউ। এভাবে আমরা শিখছিলাম না? জি ভাইয়া। জি ভাইয়া আচ্ছা, তাহলে কি মনে আছে? জি ভাইয়া। সো এখানে ব্যাপারটা সেরকমই, আমরা এখানে জাস্ট চার্জকে পাল্টে দিব একটা ম্যাস দিয়ে। তার মানে কি এম পরিমাণ ম্যাস এক্সপেরিয়েন্স করে এফ পরিমাণ ফোর্স, সো ইউনিট ম্যাস এক্সপেরিয়েন্স করবে এফ বাই এম পরিমাণ ফোর্স। অ্যাজ এ রেজাল্ট গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি হয়ে যাবে এফ বাই এম, এবং এফ ইকুয়ালস টু আমরা যেহেতু জানি এম জি, সো ই ইকুয়ালস টু হচ্ছে জাস্ট জি। এটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। বদরুল কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। রাফিস? জি ভাইয়া বুঝতে পেরেছি। রাওয়াত বুঝছো? জি ভাইয়া বুঝছি। এটা অলমোস্ট সিমিলার টাইপ। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল, একটু দেখো তো তোমরা এটা। একটা কনসেপ্ট তোমাদের চ্যাপ্টার 5 এ ছিল না? জি ভাইয়া
ওখানে মোটামুটি কিন্তু সিমিলার জিনিসই, GMM 1/r মাইনাস 1/rf কিভাবে হচ্ছে, ওই যে দেখো আগের মতোই, m পরিমাণ ম্যাসের জন্য w পরিমাণ কাজ হচ্ছে, সো ইউনিট ম্যাসের জন্য কাজ হবে w ডিভাইডেড বাই m। এখন আমরা একটু কাজ করি, আমরা f এর ভ্যালু এটা জানি যে GMM বাই r স্কয়ার। আমরা কি আরেকটা কথা জানি না যে w ইকুয়ালস টু fr বাই fs? জি ভাইয়া। তাহলে কি আমরা এই কাজটা করতে পারি, যে আমরা কি বলতে পারি যে w ইকুয়ালস টু GMM বাই r? এটা কি লেখা যায়, দেখো তো সবাই বুঝছো কিনা? জি ভাইয়া, লেখা যাবে। অলরাইট, সো এখন দেখো একটা জায়গা থেকে যদি আরেকটা জায়গাতে নিয়ে যায়, মানে ইনিশিয়াল প্লেস থেকে যদি ফাইনাল প্লেসে নিয়ে যায়, তখন যে ওয়ার্কের যে ডিফারেন্সটা হবে সেটা হচ্ছে এটা GMM 1/RI মাইনাস 1/RF। জাস্ট এই জায়গা এই ফর্মুলাটাকেই আমরা ইনিশিয়াল আর ফাইনাল প্লেস দিয়ে ডিফাইন করলাম। এখন একটু বোঝার পরে আমরা গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের ডেফিনেশনে চলে যাই। ডেফিনেশনটা বলে যে ইনফিনিটি থেকে কোনো একটা জায়গায় নিয়ে আসতে যে কাজটা হয়। এখন আমি যখন বলবো ইনফিনিটি থেকে আনতেছি, দ্যাট মিন্স RI এর ভ্যালুটা কত? ইনফিনিটি হয়ে যাচ্ছে না? ইনফিনিটি। জি নাফিস কি বুঝছো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো তো একটু, এখন একটু পর্যন্ত দেখো সবগুলো প্রতিটা টাইম ক্লিয়ার কিনা। ভাইয়া ভিটার নাম কি হবে? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। আচ্ছা ভাইয়া, 1/ইনফিনিটির পরে 0 হয়ে গেল কেন? আচ্ছা, 1/ইনফিনিটি অলওয়েজ এই জিনিসটা মনে রাখবা, যে কোনো কিছু ইনফিনিটি দিয়ে ভাগ করলে আনসার হয়ে যায় 0। এটা কেন সেটা আমি দেখাচ্ছি। ধরো একটা পিজা, তুমি এটা পাশে 2 ভাগ করলা। ধরো তুমি একাই খাওয়ার প্ল্যান ছিল তোমার, এখন তুমি 2 ভাগ করলা, এখন তোমার ভাগ থেকে একটু কমে গেল। তুমি এটাকে 4 ভাগ করলা, তোমার ভাগ থেকে আরো কমে গেল। 8 ভাগ করলা, 16 ভাগ করলা, যতই তুমি ভাগ করতেছো, মানে তোমার ভাগের সংখ্যাটা যত বড় হচ্ছে, তোমার পরিমাণটা কি তত কমে যাচ্ছে না? তুমি ভাগের সংখ্যা বাড়াতে বাড়াতে অনেক বেশি যখন বাড়ায় ফেলতেছো, তখন তোমার কি একদম নেগলিজিবল একটা টুকরা। তাই আমি বলতে পারি, আমি যখন বাড়াতে বাড়াতে একদম ইনফিনিটি করে ফেলবো ভাগের সংখ্যাটা, তখন পার পার্সন আসলে অলমোস্ট 0 পরিমাণ পোর্শন পাবে। এরকম বলা যায় না একটা? দ্যাটস ওয়াই যে কোনো কিছু যখন ইনফিনিটি দিয়ে ভাগ হবে, তখন আনসারটা হয়ে যায় 0 অলওয়েজ। তাহমিদ কি বুঝছো ভাই? জি ভাইয়া। মাহিন? জি ভাইয়া বুঝছি। মানে এই এতটুকু পর্যন্ত বুঝছো তো নাকি, যে মাইনাস GM/r কিভাবে আসলো? জি ভাইয়া। আচ্ছা, বদরুল বুঝছো? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, একটা ডিফারেন্সটা দেখো। স্ক্রল হচ্ছে না। এই ইটাকে, হ্যাঁ, এইটাকে আমি একটু এভাবে লেখার চেষ্টা করি তো। এটা হচ্ছে ই এর ইকুয়েশন আসে না, দেখো তো। জি ভাইয়া। আর ভি এর ইকুয়েশন আমরা দেখলাম GM/r, একটা মাইনাস আছে, যাই হোক। এইখানে আসলে ই আর আর এর মধ্যে, ই আর ভি এর মধ্যে বেসিক পার্থক্যটা কোন জায়গাতে? তাহলে একটা আর এর না খালি, বা আমি বলতে পারি না আমি আর কে যদি ভি কে যদি আর দিয়ে ভাগ করি তাহলে ই পেয়ে যাবো, এরকম একটা কথা বলা যায় না? জি ভাইয়া।
এটা যদি জি কোনো ভাইয়া। ব্যাখ্যা না হলো, জাস্ট তোমাদের মনে রাখার জন্য এখন আমরা এখান থেকে এটা আসতে পারি, কারণ কি মানুষ মাঝে মাঝে গোলায় ফেলা যে কি ডিভি বাই ডিআর নাকি ডিই বাই ডিআর। এখন দেখো জাস্ট ভি কে আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হলো, অ্যাজ এ রেজাল্ট আমি ই পেয়ে গেলাম। মানে সহজ কথা এইভাবে মনে রাখো, আর দিয়ে ভাগ, এটাকে ইন্টিগ্রেট করলে তো এটা পাওয়া যাবে। এইটার উপর বেস করে দেখো তো এখান থেকে ইটা বের করা যায় কিনা। ভি তোমাকে দিয়ে দেওয়া, এটাকে ডিফারেন্সিয়েট করে ইটা বের করতে হবে আমাদের। এটা কি করা পসিবল কিনা দেখো তো। থাকবে তখন আমরা অন্য একটা বের করার জন্য এই ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন ইউজ করব। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। এখন নতুন একটা কনসেপ্ট যেটাকে বলা হচ্ছে এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি মানে ধরো আমরা যখন পৃথিবী থেকে কোনো কিছু ছুঁড়ে মারি, তখন দেখা যায় কি এটা আবার পৃথিবীতে ব্যাক করে। তুমি যত জোরেই ছুঁড়ে মারো না কেন, মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে সেটা আবার ব্যাক করে। এখন এরকম একটা কিন্তু ভেলোসিটি আছে যে যেটাতে যদি আমি ছুঁড়ে মারতে পারি তাহলে সেটা আর পৃথিবীতে ব্যাক করবে না। তো যেই ভেলোসিটিতে ছুঁড়ে মারলে সেটা আর পৃথিবীতে জীবনেও ব্যাক করবে না, সেটাকে আমরা বলি হচ্ছে এসকেপ ভেলোসিটি। আচ্ছা, তো এসকেপ ভেলোসিটি জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ধরো এটা কি ইউনিভার্সে চলে যাবে, মানে কোথায় যাবে? পৃথিবীর জি এর আয়ত্তের বাইরে চলে যায়। মানে পৃথিবীর যে একটা, পৃথিবী থেকে তুমি লাফ দিলে পৃথিবী যে আবার টেনে আনে তোমাকে। কেন টেনে আনে? এই জি এর জন্য টেনে আনে। এখন জি এর বলয়ের বাইরে যদি চলে যায় তখন তার টানতে পারবে না পৃথিবী। সে হচ্ছে ওই বলয়টার বাইরে চলে যায় আর কি, জি এর বলয়ের বাইরে চলে যায়। আচ্ছা, সো এখন আমরা আসলে এটা কিভাবে আসছে জানার দরকার নাই, যদি এটি সিম্পল ফর্মুলা বা ডিরাইভেশন, আমাদের ডিরাইভেশনে যাওয়ার দরকার নাই। আমরা জাস্ট মনে রাখবো এসকেপ ভেলোসিটির ফর্মুলা হচ্ছে এটা। কোনটা কি জিনিস আমরা কিন্তু অলরেডি জানি। জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এম হচ্ছে মাস, আর হচ্ছে রেডিয়াস। এখন এটা কিন্তু শুধুমাত্র আর্থ না, দুনিয়ার যে কোনো প্ল্যানেট বা যে কোনো বস্তুর জন্যই প্রযোজ্য। সো তোমরা একটু কষ্ট করে বের করো তো, দেখো তো আর্থের এসকেপ ভেলোসিটিটা কত আসে তোমাদের। বিকজ আমরা তো আর্থের জন্য ম্যাসের ভ্যালু জানি, আর্থের জন্য রেডিয়াসের ভ্যালুও জানি। সেখান থেকে আর্থের এসকেপ ভেলোসিটি বের করা যায় কিনা দেখো তো। এই দুইটা ফর্মুলা যে কোনো একটা ইউজ করে তোমাদের সুবিধা মতো। 11200 রাইট, 11.2 কিলোমিটার। এটাই হচ্ছে আর্থের এসকেপ ভেলোসিটি। সবার কি আসছে এটা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, এই দুইটা ফর্মুলা ইকুয়াল কিভাবে? আচ্ছা, দুইটা কিভাবে একই হয়? ঠিক আছে, এম বাই আর স্কয়ার না? জি ভাইয়া। তো আমরা জি এর জায়গায় জি এম বাই আর স্কয়ার বসাই। ও বুঝছি। আর স্কয়ার, সো আলটিমেটলি আর আর কাটা কি এটা থাকে আর কি। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, সো এই যে আমাদের যেটা আসছিল আর 11.2 কিলোমিটার পার সেকেন্ড। সো তুমি যদি কোনো কিছুকে 11.2 কিলোমিটার পার সেকেন্ডে নিক্ষেপ করতে পারো, সেটা আর জীবনেও পৃথিবীতে ফিরে আসবে না। আচ্ছা, সো আমরা একটা ম্যাথ করার চেষ্টা করি। হচ্ছে 5 কেজি, তার ম্যাথ আসলে ম্যাটার করে না ওদো। তাকে হচ্ছে আর্থ সারফেস থেকে এসকেপ ভেলোসিটিতে থ্রো করা হয়েছে, মানে সে আর পৃথিবীতে ফিরে আসবে না। এখন সে কই গেল? সে হচ্ছে অন্য একটা প্ল্যানেটে গিয়ে পৌঁছে গেল। সে যে প্ল্যানেটে পৌঁছাইলো সেই প্ল্যানেটের ম্যাস হচ্ছে আর্থের ম্যাসের 16 টাইমস, এবং সেই প্ল্যানেটের রেডিয়াস হচ্ছে আর্থের রেডিয়াসের 8 গুণ।
একটু কি সবার কাছে ক্লিয়ার কিনা নাকি আরেকবার বলবো দেখো তো। প্ল্যানেটের এসকেপ ভেলোসিটিটা বের করো কত আসে। করি তো কোথায় ইনটু 16। আচ্ছা কোশ্চেনে রেডিয়াসটা এরকম দিয়ে দিছে ভাইয়া। হ্যাঁ, কোশ্চেনের রেডিয়াস যেটা দিয়ে দিছে ওটা দিয়ে করতে হবে আসলে আমাদের। ওটা না, কোশ্চেনে তো কিলোমিটারে দিচ্ছে, আমরা মিটারে নিলে তো আলটিমেটলি আমরা যেটা জানি সেটাই হচ্ছে, তাই না? তাহলে কি 10⁶ দিব না? হ্যাঁ, কিলোমিটার থেকে তো মিটারে নিতে হবে। না ভাইয়া, আচ্ছা হ্যাঁ। তোমরা কি এই ক্যালকুলেশনটা করছো কিনা একটু দেখো তো, আমি যেটা লিখলাম এখন সেটা করছো কিনা। সো আর্টিফিশিয়াল ম্যাথটার পরে স্যাটেলাইট কিছু কিছু করিয়েছিলেন কোনটার পরে? এই যে ম্যাথটা? না, এই ম্যাথটা পরে কিছু পড়েনি। আর্টিফিশিয়াল স্যাটেলাইট জিনিসটা কি, যেটা হচ্ছে মানে মোটামুটি আমাদের আইডিয়া আছে যে আমরা যে ওই আবহাওয়ার পূর্বাভাস দেখতাম আর কি আগে, এখন মনে হয় টিভিতে। তো আবহাওয়ার পূর্বাভাস যেগুলো দেয় আসলে কিভাবে দেয়, যে বাইরে থেকে এই আর্টিফিশিয়াল স্যাটেলাইট গুলো আর্থ থেকে কন্টিনিউয়াসলি প্রদক্ষিণ করতে থাকে এবং তারা আর্থের অবস্থাটা দেখে আর কি বাইরে থেকে। এই যে আর্থের বাইরে যে জিনিসগুলা, এখানে একটা ক্যামেরা টাইপ থাকে, তারা যে আর্থকে কন্টিনিউয়াসলি রোটেট করতে থাকে। এই যে যেমন এটা হচ্ছে আর্থ, এবং এটাকে এই যে এই আর্থটা, এটাকে ঘিরে কন্টিনিউয়াসলি এরা হচ্ছে রোটেট করতে থাকে, এরকম এরকম মানে এরকম এরকম প্রতিটা জায়গা জুড়েই হচ্ছে তারা আর্থ যেভাবে ঘুরতে থাকে তারা হচ্ছে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। এই যে সিস্টেমটা যে আর্থকে কন্টিনিউয়াসলি রোটেট করতেছে, এটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট। ঠিক আছে, সো আর্টিফিশিয়াল স্যাটেলাইট এটা নিয়ে আমরা কিছু ইকুয়েশন এখন দেখবো আর কি, যে কিভাবে কাজ করে বা কি কি জিনিস এটা আর কি। সো প্রথম যে জিনিসটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইটের যে ভেলোসিটি, সেটা হচ্ছে gm ডিভাইডেড বাই r প্লাস h। জিটা কোনটা? জি তো নরমাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এম হচ্ছে এখানে আর্থের যে ম্যাসটা, ঠিক আছে? এম কিন্তু স্যাটেলাইটের ম্যাস না। স্যাটেলাইটের ম্যাস কত তার উপর তার ভেলোসিটির কোনো ইফেক্ট নাই, তার ভেলোসিটি হচ্ছে আর্থের ম্যাসের উপর ডিপেন্ডেন্ট, এবং আর্থের রেডিয়াস প্লাস এইচ। মানে এই জিনিসটা হচ্ছে সহজ কথায় আর্থের সেন্টার থেকে তার ডিস্টেন্সটা বোঝাচ্ছে। এখান থেকে আর্থের সেন্টার এটা হচ্ছে আর, এবং এটা হচ্ছে এইচ, মানে হাইট, সারফেস থেকে হাইট কতটুকু। সো এই টোটালটা হচ্ছে আর্থের সেন্টার থেকে তার ডিস্টেন্স। সো vm ইকুয়ালস টু gm ডিভাইডেড বাই r প্লাস h। এটা হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইটের ভেলোসিটি। এটা আমাদের কাজে লাগবে এই ফর্মুলাটা। ঠিক আছে, হ্যাঁ, এফজি দিয়ে কি বোঝাচ্ছে? মানে আচ্ছা বলছি। এফজিটা ভাইয়া এফজিটা আচ্ছা, একটা জিনিস যখন বৃত্তাকার পথে ঘুরে, হ্যাঁ, তখন তার উপর দুইটা ফোর্স কাজ করে। একটা হচ্ছে তাকে সেন্টারের দিকে টানে, আর একটা হচ্ছে তাকে সেন্টার থেকে বাইরে নিয়ে যায়। এই দুইটা ফোর্স যখন সমান হয় তখনই কিন্তু সে কন্টিনিউয়াসলি একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে। বুঝতে পারছো? সো এফজিটা হচ্ছে যেই ফোর্সটা তাকে আর্থের দিকে টানতেছে, এটা হচ্ছে এফজি। আর সে যে ফোর্সে বাইরের দিকে চলে যেতে চাচ্ছে, এটাকে ডিনোট করা হচ্ছে এফসি দিয়ে। এই দুইটা যখন সমান হয় তখন এটা হচ্ছে একটা বৃত্তাকার পথে আর্থকে রোটেট করতে থাকে। আচ্ছা, close হয়ে গেল। আর তো হবে না এখানে, বেসিক্যালি আর প্লাস এইচ। এটাকে লেখা যায় দেখো তো। রাওয়াত কি বুঝছো? হ্যাঁ, এস এর ভ্যালুটা আমরা এখন বের করার চেষ্টা করতেছি। এই স্যাটেলাইটটা কতটুকু ডিসটেন্স ক্রস করে? 2 পাই আর না, মানে সারকামফারেন্সের সমান। বদুল কি বুঝছো এটা? 2 পাই আর প্লাস এইচ কিভাবে আসলো? জি ভাইয়া। তাহমিদ? তাহমিদ কি আসো ভাই? পুরোপুরি ক্লিয়ার কিনা এই পুরোটা যেটা লিখলাম?
আমি কি বুঝছো ভাইয়া? কত ভি এর কোন মানটা দেখলাম একটু আগে? এরকম কিছু একটা ছিল না? জিএম রুট টি এর এই ভ্যালুটা কি তোমাদের আসে কিনা দেখো তো। 2 পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম, এটা আসে কিনা? যে অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং ওই স্যাটেলাইটের যে অ্যাঙ্গুলার ভেলোসিটি দুটাই সিমিলার হবে। এখন অ্যাঙ্গুলার ভেলোসিটি সমান হওয়ার মানে কি? পৃথিবী যখন এইখান থেকে শুরু করে আবার এই জায়গায় ফিরে আসবে, তখন স্যাটেলাইটটাও এই জায়গা থেকে শুরু করে আবার আগের জায়গাতে ফিরে আসবে। এটা বুঝাচ্ছে না? জি ভাই। এরকম যদি হয় তখন ওই স্যাটেলাইটটাকে, মানে যার অ্যাঙ্গুলার ভেলোসিটি আর্থের সমান, তখন আমরা সেই স্যাটেলাইটটাকে জিও স্টেশনারি স্যাটেলাইট বলি। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, পৃথিবীর তো এক জায়গা থেকে আবার ওই সেম জায়গায় ফিরে আসতে কতক্ষণ সময় লাগে? পৃথিবীর 24 আওয়ার সময় লাগে না? তার মানে এটা যেহেতু জিও স্টেশনারি স্যাটেলাইট, তার মানে এটারও এক জায়গা থেকে ঘুরে এসে আরেক জায়গায় আসতে 24 আওয়ার সময় লাগবে। দ্যাট মিনস এটার জন্য, মানে এই স্যাটেলাইটটার জন্য টাইম পিরিয়ড 24 আওয়ার। সো এমসিকিউতে আসে মাঝে মাঝে যে হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড অফ জিও স্টেশনারি স্যাটেলাইট। যদিও খুব সহজ করতে চাইলে তখন আসে, তখন আমরা আনসার বলবো 24 আওয়ার্স। জিও স্টেশনারি স্যাটেলাইট আর আর্টিফিশিয়াল তো সেম না? জিওটা এক ধরনের আর্টিফিশিয়াল, বাট জিওটা কি এক আর্টিফিশিয়াল ধরনের জিও নাও artificial হতে না? পারে। মানে আর্টিফিশিয়াল স্যাটেলাইট যে অলওয়েজ পৃথিবীর সমান ভেলোসিটিতেই যাবে এমন তো নাও হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন কিছু ম্যাথ করার চেষ্টা করি। আচ্ছা এখানে স্টেমের ইনফরমেশন গুলো একটু দেখি। কি কি দিয়ে দেওয়া? আর দিয়ে দেওয়া, জি দিয়ে দেওয়া, এইচ দিয়ে দিছে তোমাকে। আচ্ছা, আর এটা তো পৃথিবীর টি, তো এটা আমরা তো অলরেডি জানি, এটা আমাদের মাথা ঘামানোর দরকার নাই। কোয়েশ্চেনটা হচ্ছে এই স্যাটেলাইটটা যেটা এই হাইটে আছে, সে কি কোনো জিও স্টেশনারি স্যাটেলাইট কিনা সেটা বের করতে বলা হয়েছে। কোয়েশ্চেনটা সহজ কথায় হচ্ছে ইজ দ্য স্যাটেলাইট আ জিও স্টেশনারি স্যাটেলাইট। তার মানে তোমার কাজটা কি আসলে, তুমি ওই স্যাটেলাইটের জন্য টি এর ভ্যালুটা বের করবা। যদি দেখো যে টি এর ভ্যালু আসছে, যদি দেখো যে টি এর ভ্যালু আসছে 24 আওয়ার্স, তখন তুমি বলবা যে হ্যাঁ এটা একটা জিও স্টেশনারি স্যাটেলাইট। আর যদি তুমি দেখো যে না, টি এর ভ্যালু 24 আওয়ার্স আসে নাই, তার চেয়ে বেশি বা তার চেয়ে কম আসছে, ইন দ্যাট কেস তুমি বলবা যে না, এটা হচ্ছে একটা জিও স্টেশনারি স্যাটেলাইট না। মানে মেইন কথা হচ্ছে, আমাদের মেইন কাজটাই হচ্ছে এখানে টি এর ভ্যালুটা বের করা। এই গিভেন ইনফরমেশনটা থেকে আমরা সামহাউ টি এর ভ্যালুটা বের করব। এবং টি এর ইকুয়েশনটা তো অলরেডি আমরা জানি, তাই না, যে টি ইকুয়ালস টু আমাদের অল দ্য চ্যাপ্টার প্রায় শেষ।